তো জাবেদা যে কাজটা করে সেটা হলো লিপিবদ্ধ করে। এখন কথা হচ্ছে কোন জিনিসটাকে লিপিবদ্ধ করে? দৈনন্দিন লেনদেন গুলাকে লিপিবদ্ধ করে, তাই না? আমরা জানি যে জাবেদা প্রতিনিয়ত লেনদেন গুলাকে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। সো আমরা লেনদেন গুলা লিপিবদ্ধ করাকেই আমরা কি বলবো, জাবেদা। সো কখনো যদি প্রশ্ন আসে জাবেদা কাকে বলে, আপনারা সহজ বাংলায় সহজ কথায় লিখে দিবেন লেনদেন গুলোকে লিপিবদ্ধ করাকেই জাবেদা বলে। পারবেন না? পারবেন জি সবাই? ভাইয়া, জি ভাইয়া। জি পারবো। তাহলে লেনদেন গুলাকে লিপিবদ্ধ করাকে কি বলা হয়? জাবেদা। জাবেদা। সো কখনো যদি আপনাদের ডেফিনেশন চায় জাবেদা কাকে বলে, সহজভাবে লিখে দিবেন লেনদেন গুলোকে লিপিবদ্ধ করাকেই জাবেদা বলে। আমরা কাঠামোগত দিক থেকে জাবেদাকে দুই ভাগে ভাগ করি। আমরা কাঠামোগত দিক থেকে জাবেদাকে দুই ভাগে ভাগ করি। একটা হলো সরল দাখিলা আর একটা হলো মিশ্র দাখিলা। সো কাঠামোগত দিক থেকে জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো সরল দাখিলা আর একটা হলো মিশ্র দাখিলা। আচ্ছা, সরল দাখিলা কি আমি একটু বলি। যদি কখনো দেখেন কোনো জাবেদায় হিসাবের নাম দুইটা আছে, একটু আবার বলছি, যদি কখনো দেখেন কোনো জাবেদায় হিসাবের নাম আছে দুইটা, আমরা তাকে বলবো সরল দাখিলা। ফর এক্সাম্পল আমি বললাম নগদে পণ্য বিক্রি করা হয়েছে, আমরা জাবেদা কি দেই সবাই একটু খেয়াল করেন, নগদে পণ্য বিক্রয়। আমরা বলি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটু খেয়াল করে দেখেন এই নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, আমি হিসাবের নাম কয়টা বলেছি? দুইটা। একটা হলো নগদান হিসাব আর একটা হলো বিক্রয় হিসাব। এই দুইটার বাইরে কি আর আমি কোনো হিসাবের নাম বলেছি? না ভাইয়া। তাহলে এই জাবেদায় হিসাবের নাম কয়টা আছে? দুইটা। দ্যাট মিনস আমি এটাকে বলবো সরল দাখিলা। যে জাবেদা দাখিলায় হিসাবের নাম দুইটা থাকে তাকে আমরা বলি সরল দাখিলা। আর মিশ্র দাখিলা হলো যে জাবেদা দাখিলায় হিসাবের নাম দুইটা অথবা যে জাবেদা দাখিলায় হিসাবের নাম তিনটা অথবা তিনটার বেশি থাকবে তাকে আমরা মিশ্র দাখিলা বলবো। আবার বলছি, যে জাবেদা দাখিলায় হিসাবের নাম তিনটা অথবা তিনটার বেশি থাকবে তাকে আমরা মিশ্র দাখিলা বলবো। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি ধরেন বললেন পণ্য বিক্রি করা হয়েছে 10,000 টাকা, যার অর্ধেক ধারে। আবার বলছি পণ্য বিক্রি করা হয়েছে 10,000 টাকা, যার অর্ধেক ধারে। আমরা জাবেদায় কি বলি, যে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 5,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমার জাবেদা দেওয়াটা কি ঠিক আছে? জি সবাই ভাইয়া। একটু কাইন্ডলি বলবেন আমার জাবেদাটা কি ঠিক জি আছে? ভাইয়া ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই বিল আছে আবার জাবেদায় এখানে। হিসাবের নাম আমি কয়টা বলেছি? তিনটা। তিনটা। দেখেন কি কি? নগদ, প্রাপ্য, দেনাদার, বিক্রয়। নগদ, প্রাপ্য হিসাব, বিক্রয়। তাহলে টোটাল কয়টা হলো? তিনটা না? তিনটা। জি ভাইয়া। তাহলে এটাকে আমরা বলবো মিশ্র দাখিলা। তো সেটাই বলেছি, যে জাবেদা দাখিলায় হিসাবের নাম পাবেন দুইটা তাকে আমরা বলবো সরল দাখিলা, আর যে জাবেদা দাখিলায় হিসাবের নাম তিনটা অথবা তিনটার বেশি পাবেন তাকে আমরা বলবো মিশ্র দাখিলা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি আরো ভাইয়া। কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, না। তাহলে মিশ্র দাখিলায় আমরা বলতে পারি তিন বা ততোধিক হিসাব খাত থাকে, রাইট? জি আর ভাইয়া। বা বলতে পারি দুইয়ের অধিক। আচ্ছা, দুইয়ের অধিক শব্দটার মানে কি? দুইটা নাকি দুইটার থেকে বেশি? দুইটা থেকে দুইয়ের বেশি। বেশি। তাহলে দুইয়ের অধিক যে কথা, তিন বা ততোধিক একই কথা না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ধরেন প্রশ্ন আসছে মিশ্র দাখিলায় হিসাব খাত থাকে কয়টি? আবার বলছি, মিশ্র দাখিলায় হিসাব খাত থাকে কয়টি? দুইয়ের অধিক। অপশন এ, দুইয়ের সবাই একটু অধিক। খেয়াল করেন, অপশন এ দুই বা ততোধিক, অপশন বি দুইয়ের অধিক। কোনটা বলবেন? দুইয়ের দুইয়ের অধিক। অধিক। সবাই জি ভাইয়া। জি ভাইয়া। সবাই সবাই একটু জি। পার্টিসিপেট করেন। সবাই কি দুইয়ের অধিক? জি জি ভাইয়া। ভাইয়া। জি, দুইয়ের আচ্ছা, অধিক। কেন দুইয়ের অধিক? কারণ এটা তো মিশ্র, মানে কারণ এটা দুইটার বেশি থাকবে সরলে সব। হচ্ছে দুইটা লেনদেন থাকবে, ইয়া আর থাকবে। কারণ আমরা দুই বা ততোধিক শব্দের মানে জানি হলো দুইটা অথবা দুইটার বেশি, আর জি আমরা ভাইয়া। জানি মিশ্র দাখিলায় দুইটা থাকে না, তিনটা অথবা তিনটার বেশি থাকে, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো সবাই কি এই ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন জাবেদার বিভিন্ন বইয়ের নাম, এগুলো আসলে জাবেদাকে ডাকা হয় প্রাথমিক বই, মৌলিক বই, দৈনন্দিন বই, এই যে মূল এন্ট্রির বই, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এটা কি আমাকে পড়াতে হবে? না ভাইয়া। এগুলো আপনি একটু চাইলে পড়ে নেবেন। হ্যাঁ, এই প্রাথমিক বই, মূল বই, মৌলিক বই বলা হয়। হ্যাঁ, আচ্ছা। তাই এটা এটা তো মুখস্থ করতে হবে না। না না, মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখেন যে প্রাথমিক বই,
মৌলিক হিসাবের বই, মূল এন্ট্রির বই, ঠিক আছে? এই দুই তিনটা মনে রাখলেই চলে। মৌলিক বই বলা হয়, প্রাথমিক বই বলা হয়, আর মূল এন্ট্রির বই বলা হয়। এটা ইম্পর্টেন্ট অনেক, যে মূল এন্ট্রির বইকে কোনটা বলা হয়, জাবেদা। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন জাবেদার শ্রেণী বিভাগ দেওয়া আছে, দেখছেন? জি ভাইয়া। আগেরটা আমরা দেখলাম কাঠামোগত দিক থেকে জাবেদা দুই ধরনের, একটা সরল দাখিলা, একটা মিশ্র দাখিলা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন এখন যেটা পড়বো সেটা হলো জাবেদা সাধারণত দুই প্রকার। জাবেদা সাধারণত কয় প্রকার? একটু খাতায় কি লিখতে পারবেন সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, লিখেন একটু কাইন্ডলি সবাই, যে জাবেদা সাধারণত দুই প্রকার। নাম্বার 1 বিশেষ জাবেদা, আর নাম্বার 2 সাধারণ বা প্রকৃত জাবেদা। নাম্বার 1 বিশেষ জাবেদা, নাম্বার 2 সাধারণ বা প্রকৃত জাবেদা। লিখেছেন সবাই? জি ভাই। আচ্ছা, আপনারা কি এটা পড়েছেন ইন্টারে থাকতে? আমার মনে হয় আপনারা সবাই পড়েছেন, তাই না? জি। বিশেষ জাবেদা, সাধারণ বা প্রকৃত জাবেদা। আচ্ছা, আমি জি ভাই। তারপরে একটু আপনাদের ব্রিফ করে দেই। হ্যাঁ, একটু সংক্ষেপে বলে দেই, কারো যদি মনে না থাকে একটু মনে করাই দেই। বিশেষ জাবেদা হলো ওইগুলা যেগুলো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আবার বলছি, বিশেষ জাবেদা হলো সেইগুলা যেগুলো একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। একটু খেয়াল করে দেখেন, পণ্য ক্রয় করা বা পণ্য বিক্রি করা, এগুলা কি একটা প্রতিষ্ঠান বছরে বা মাসে একবার করে নাকি প্রতিনিয়ত করে? প্রতিনিয়ত। প্রতিনিয়ত। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে বলি বিশেষ জাবেদা। আবার ধরেন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, মানুষকে টাকা দেওয়া, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, যেটাকে আমরা বলি নগদ প্রাপ্তি বা নগদ প্রদান। এই যে আবার ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বা ক্রয় করা বা বিক্রি করা, এগুলা কি আমরা ডেইলি বেসিসে করি নাকি মাসে বা ইয়ারলি একবার? হ্যাঁ, আমাদের ডেইলি বেসিসে এগুলো হয়, তাই না? প্রতিদিনই আমার এগুলো হয়। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে বলি বিশেষ জাবেদা। সো বিশেষ জাবেদা হলো ওইগুলাই যেগুলো একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর সাধারণ বা প্রকৃত জাবেদা হলো সেগুলা যেগুলো একটা ব্যবসায় প্রতিষ্ঠান বছরে বা হিসাবকালে একবার দিয়ে থাকে। আবার বলছি, প্রকৃত বা সাধারণ জাবেদা হলো সেইগুলা যেগুলো একটা ব্যবসায় প্রতিষ্ঠান বছরে বা হিসাবকালে একবার দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি সমাপনী দাখিলা, একটু খেয়াল করে দেখেন তো, সমাপনী দাখিলা কি আমাদের প্রতিনিয়ত দেয় নাকি হিসাবকালে একবার, শেষ সময়? শেষ সময় একবার। তাহলে যদি প্রশ্ন আসে সমাপনী দাখিলা কোন ধরনের জাবেদা, কি বলবেন? প্রকৃত সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা। আবার যদি বলি সমন্বয় দাখিলা, দিছেন না? জি ভাইয়া। সমন্বয় দাখিলা কি সবসময় দিতেন নাকি যখন আর্থিক বিবরণী করতেন শুধু তখনই? যখন আর্থিক বিবরণী করা হতো তখন। আর আমরা জানি আর্থিক বিবরণী বছরে একবারই করা হয়, তাই না, হিসাবকালে? জি ভাইয়া। সো আমরা তাহলে সমন্বয় দাখিলাকেও কোন কোন জাবেদা বলবো? প্রকৃত বা সাধারণ প্রকৃত জাবেদা। জাবেদা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আবার আমি যদি বলি প্রারম্ভিক দাখিলা, নাম শুনেছেন? জি ভাইয়া, বছরের শুরুতে যেটা হয়। হ্যাঁ, বছরের শুরুতে। আমাকে বলতে পারবেন কোনটা? ও, প্রারম্ভিক দাখিলা। প্রাকৃতিক চেঞ্জ। আচ্ছা, আমি একটু বলি শুনেন। ওই যে লেখা থাকে না, জনাব রহিম সাহেব নগদ এত টাকা, ব্যাংক জমা এত টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, ওই যে আপনারা সম্পদকে ডেবিট, মূলধনকে ক্রেডিট, ওই জাবেদার নামই প্রারম্ভিক দাখিলা। তাহলে প্রারম্ভিক দাখিলা কি সবসময় দেন নাকি একটা হিসাবকালে শুরুতে? একটা হিসাব এটাও তো একবারই। একবার তাহলে ভাইয়া। আমরা এটাকেও কোন জাবেদা বলবো, বিশেষ না প্রকৃত সাধারণ? বা সাধারণ। প্রকৃত বা সাধারণ। সাধারণ জাবেদা। তাহলে আমি আবার একটু বলছি, তাহলে বিশেষ বা সাধারণ, সরি, সাধারণ বা প্রকৃত জাবেদা হলো সেগুলা যেগুলা অনেক কম দেওয়া হয় একটা প্রতিষ্ঠানে। তো সেগুলা হলো আপনার সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, আরম্ভিক দাখিলা, তারপরে আপনার যেটা বললাম হলো সমাপনী দাখিলা। এগুলাকে আমরা বলি সাধারণ বা প্রকৃত জাবেদা। ঠিক আছে সবাই? কারো কনফিউশন আছে? আচ্ছা, এই বিশেষ জাবেদার নিচে দেখেন লেখা আছে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদা শব্দটার মানে জানেন কি? আর বিক্রয় জাবেদা শব্দটার মানে? ধারে পণ্য ক্রয় বিক্রয়। হ্যাঁ, এক্স্যাক্টলি।
ক্রয় জাবেদা মানে হলো সকল প্রকার ধারে ক্রয়, আর বিক্রয় জাবেদা মানে হলো সকল প্রকার ধারে বিক্রয়। ওকে, জি ভাইয়া। তার মানে আমার যদি কখনো অঙ্ক চায় এরকম যে জনাব রহিম সাহেব ধারে ক্রয় করছে এত টাকা, নগদে ক্রয় করছে এত টাকা, ক্রয় ফেরত এত টাকা, বা বিভিন্ন এন্ট্রি দিয়ে বলছে, তাহলে প্রশ্ন ধরেন চাইছে ক্রয় জাবেদায় কত টাকা অন্তর্ভুক্ত হবে, তাহলে আমরা ক্রয় জাবেদা বলতে কোনটাকে বুঝি? যে ধারে ধারে কোনো কয় ধারে ক্রয়। তাহলে আমরা শুধুমাত্র কোন জিনিসটাকে ওখানে দেখাবো? ধারে ক্রয়। যদি ক্রয় ফেরত বা ক্রয় বার্তা এগুলাও থাকে তাও কিন্তু আমরা সেখানে দেখাবো না। কেন? কারণ আমরা জানি ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের বই আলাদা আছে। সো ফেরত লেখা থাকলে আমরা কখনো কিন্তু ক্রয় জাবেদার মধ্যে আনবো না, কারণ ওটা ফেরতের জন্য আলাদা বই আমরা সংরক্ষণ করি। ভাইয়া ক্রয় ফেরতটা একটা আবার রিপ্লাই করবেন? আমি বলছি যে ক্রয় জাবেদায় যদি চায় যে ক্রয় জাবেদায় কত টাকা আসবে, আমাকে শুধু ফাইন্ড আউট করতে হবে এখানে ধারে ক্রয় আছে কোনগুলা, শুধু ধারে ক্রয় যেগুলো আছে আমরা সেগুলাকেই এখানে অন্তর্ভুক্ত করব। যদি ক্রয় ফেরত লেখা থাকে কোনো এন্ট্রি যে ক্রয় ফেরত এত টাকা, আমরা কিন্তু সেটা ক্রয় জাবেদার মধ্যে আনবো না। কেন? কারণ আমরা ক্রয় ফেরতের জন্য আলাদা বই সংরক্ষণ করি, যেটা আমরা ক্রয় ফেরতের জন্য লিখি। এম আই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে বিক্রয় জাবেদাও সেম। যখন বিক্রয় জাবেদা চাইবে সকল প্রকার ধারে বিক্রয় নিয়ে আসবো। যদি বিক্রয় ফেরতও থাকে তাহলে সেটা আমরা বিক্রয় ফেরতের বইতে দেখাবো, বিক্রয় জাবেদায় না। সো বিক্রয় জাবেদায় দেখাবো শুধুমাত্র ধারে বিক্রি করেছে যেগুলো সেগুলা। ওকে ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, অনেক সময় লেনদেনের মধ্যে মানে সরি এন্ট্রির মধ্যে মানে ধারে কথাটা মেনশন করা থাকে না, কিন্তু নাম দেওয়া থাকে। তো নাম থাকলেই তো বুঝতে পারবো হ্যাঁ, সেটা নাম ধারে। মানে তো ধারে, এটা তো আমরা বাচ্চাকালেই শিখে আসছি। জি ভাইয়া। নাম মানে ধারে। ওকে ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখানে আরো সুন্দরভাবে লেখা আছে ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে ক্রয়, এটা আমরা বুঝি। আচ্ছা, ক্রয় জাবেদা আর ক্রয় বই দুইটার মধ্যে পার্থক্য জানেন? বা বিক্রয় জাবেদা বিক্রয় বই দুটার মধ্যে পার্থক্য জানেন? না ভাইয়া। কেউ বলতে পারবেন পার্থক্য? ক্রয় জাবেদাটা হচ্ছে মেবি সাধারণ যেটা করি, নগদান হিসাব, ক্রয় আচ্ছা, ক্রয় আমি হিসাব, একটু নগদান বলি। হিসাব। আচ্ছা আমি একটু বলি, ক্রয় জাবেদা এবং ক্রয় বই দুটার মধ্যে কোনোই পার্থক্য নাই, একই জিনিস। ঠিক আছে, যদি কখনো বলে ক্রয় বই তার মানে সকল প্রকার ধারে ক্রয়, যদি বলে ক্রয় জাবেদা তাহলে তো আমরা জানি সকল প্রকার ধারে ক্রয়। তো বিক্রয় বইয়ের ক্ষেত্রে সেম, বিক্রয় জাবেদা এবং বিক্রয় বই একই কথা, সকল প্রকার ধারে বিক্রয়। ঠিক আছে, জি ভাই। সবাই কি বুঝতে? আচ্ছা, ডেবিট নোট আর ক্রেডিট নোট কেউ কি বলতে পারবেন কোনটা কি? ডেবিট নোট আর ক্রেডিট নোট। ডেবিট নোট হচ্ছে বিক্রিত মাল ফেরত আসা, আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রিত মাল ফেরত পাওয়ার স্বীকৃতি। ডেবিট নোট ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় ডেবিট নোট দেখে। ভাইয়া কি নেট প্রবলেম? ভাইয়ারা তো দেখলামই না, ভাইয়া তো স্ক্রিন শেয়ার করলো। অ্যাকাউন্টিং ক্লাস বোর্ডে না লিখালে পড়াটা কিছু বোঝা যায়। হ্যাঁ ক্লাস আচ্ছা, শুরু হয়েছে যখন আমার নেটে একটু সমস্যা হয়ে গেছিল। টেকনোলজির সুবিধাও আছে অসুবিধাও আছে, আর ঢাকা শহরে নেটের যে হাল এই আছে এই নাই, তাই না? আইডিটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তো ডেবিট নোট আর ক্রেডিট নোট যেটা জিজ্ঞেস করেছিলাম, যে ডেবিট নোট এবং ক্রেডিট নোট ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে প্রযোজ্য নাকি নগদে ক্রয় বিক্রয় ক্ষেত্রে? ধারে। আরে সবাই জানে তাই না, যে ডেবিট নোট আর ক্রেডিট নোট বলি, সেটা যেটাই হোক না কেন এটা ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, ডেবিট নোট মানে আমি একটু সহজে বলি, যখন একজন ক্রেতা মানে হলো যে ক্রয় করে, ওকে, যখন একজন ক্রেতা তার ক্রয়কৃত পণ্যটা ফেরত দেয় এবং সেটা ফেরতের সাথে সেই পণ্যের বিবরণ সম্পর্কিত যাবতীয় তথ্য যখন বিক্রেতার কাছে লিখিতভাবে উপস্থাপন করে, তখন আমরা সেটাকে বলি ডেবিট নোট। আবার বলছি, একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে।
আচ্ছা, সবাই তো আরং এর দোকান সম্পর্কে জানেন না? সবাই জি জানেন? ভাইয়া। আড়ং সম্পর্কে তো সবাই জি জানেন। ভাইয়া, আচ্ছা, জি ধরেন ভাইয়া। আপনি আড়ং থেকে একটা ড্রেস কিনছেন, ওকে? আপনি আড়ং থেকে একটা ড্রেস কিনছেন, ড্রেসটা বাসায় এনে দেখলেন যে একটা ডিফল্ট আছে। সো ডিফল্ট থাকার কারণে আপনি পণ্যটা ফেরত নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আড়ংকে ফেরত দিলেন। যখন ফেরত দিবেন তখন যে মেমো দিয়ে কিনছিলেন সেটা ফেরত দিবেন না আবার? ওই মেমোটার নামই বলি আমরা ডেবিট নোট। তাহলে বলেন, আড়ং এখানে ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। ভাইয়া কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আপনার। বললাম আড়ং এখানে ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা ভাইয়া। বিক্রেতা। আর আপনি? ভাইয়া আপনার কথা তো বুঝতে পারি না। ক্রেতা। সবাই তো বুঝতে পারছে মনে হয়। তাহলে জি আপনার ভাইয়া নেটটা, শুনতেছি। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তাহলে হয়তো আপনার নেটে একটু সমস্যা হচ্ছে, আপনি একটু অফ অন করে আবার জয়েন করেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আড়ং হলো বিক্রেতা আর আপনি কি ক্রেতা? ক্রেতা। হ্যাঁ, তাহলে আপনি যখন ফেরত দিতে যাবেন পণ্যের বিবরণ সম্পর্কে আপনি উপস্থাপন করবেন না? জি তো ভাই। আপনি যে লিস্টটা দিবেন পণ্য সম্পর্কে ওইটাই হলো ডেবিট নোট। তাহলে কি আমি বলতে পারি না যে ধারে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দিতে যাওয়া হয়, ক্রেতা যে বিবরণ বিক্রেতার কাছে উপস্থাপন করে সেটাকে ডেবিট নোট বলা হয়। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন এক্সাম্পল দেওয়ার পরে, যে ধারে ক্রয়কৃত পণ্য আমরা আড়ং এ ফেরত দিতে গেছি এবং আমি যে পণ্যের বিবরণ সম্পর্কে আড়ং এর কাছে উপস্থাপন করেছি সেই বিবরণটাকেই বলা হয় ডেবিট নোট। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ডেবিট নোট কে প্রদান করে, ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। ক্রেতা। ক্রেতা। ক্রেতা ক্রেতা যে কিনে। বিক্রেতা না ক্রেতা? ক্রেতা। ক্রেতা। তাহলে একটু ক্রেতা। খাতায় কাইন্ডলি একটু লিখেন, ডেবিট নোট প্রেরণ করে ক্রেতা। একই একই সেম 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 জিনিস। আমার ক্লাস করতে কি আপনাদের কষ্ট হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া, ওকে সব ক্লিয়ার। লিখেছেন ডেবিট নোট উপস্থাপন করে ক্রেতা। তাহলে বলেন ক্রেডিট নোট কে উপস্থাপন করে? বিক্রেতা। বিক্রেতা। ক্রেতা। হ্যাঁ, আর কে বলছেন? বিক্রেতা। বিক্রেতা। বিক্রেতা, রাইট। ক্রেডিট নোট কে? বিক্রেতা। তাহলে বিক্রেতা কখন উপস্থাপন করে বলেন তো? পণ্য যখন পাওয়া হয়। পণ্য পণ্য যখন পাওয়া হাতে পায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে যখন বিক্রেতা পণ্যটা ফেরত দেয়, তাই না? বিক্রেতা যখন পণ্যটা ফেরত দেয়, বিক্রেতা যে নোটটা দেয় সেটাকে আমরা, তার মানে সহজ কথা, আমি আড়ংকে যে নোট দিব সেটার নাম ডেবিট নোট, রাইট? আর আড়ং যে আমাকে নোটটা দিবে সেটাকে কি বলবো? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। কি সিম্পল না সবার কাছে? জি ভাই। আমি জি যে ভাই। নোটটা দিব, আমি যে পেপারটা দিব বা যে ডকুমেন্টটা দিব সেটা হলো ডেবিট নোট, আর আড়ং আমাকে যেটা দিবে সেটাকে কি বলবো? ক্রেডিট নোট। ওকে, তাহলে লিখে রাখেন যে বিক্রেতা যে নোট উপস্থাপন করে বা দেয় সেটাকে আমরা বলি ক্রেডিট নোট। আপনাদের কি কি বারে ক্লাস হয়? শুধু সোমবার ব্যতীত সব বারেই। সোমবার বারে প্রতিদিন কি এই টাইমে, এই 2টা 4টায়? দুটাই ক্লাস হয় দুইটায়, আমাদের। আর শুক্রবার তো 4টায়। প্রতিদিন একটা করে না? জি ভাইয়া। মানে শুক্রবারেই 4টায় হয় আর বাকি দিন 2টায় হয়? না ভাই, মার্কেটিং ক্লাসটা মাঝে মধ্যে আলাদা হয়, 12টার দিকে হয়। মার্কেটিং আর ফিনান্স। শুক্রবারে আটকে গেছেন না? তা জানি একটু ঘোরাঘুরি করবেন, হ্যাঁ? হয়েছে, বহুত ঘুরছেন, অ্যাডমিশনের বহুত পরে। ঘুরছেন, হ্যাঁ। অনেকে শুক্রবারে শুধু নিউ মার্কেট যায়। সবকিছু অটো অটো হয়ে যাচ্ছে তো, অ্যাডমিশনের পরে অনেক টাইম আছে। কারণ অ্যাডমিশনের চান্সটাও যদি অটো হয়ে যেত, হ্যাঁ, ঘরে বসে থাকতাম, ঢাকা ভার্সিটিতে চান্স, না খুব ভালো হতো আর না? কি লাগে, আর কি লাগে? এরপর তারপরে একটা চাকরি। চাকরিটাও
তারপরে চাকরি, বাসায় বসে থাকবেন, হ্যাঁ আপনার চাকরি হয়ে গেছে। জি বা ভাইয়া, এরপর একটা চাকরির একটা বিয়ে হইলেই হয়ে যায়। তারপরে বিয়েটাও ওইভাবেই হবে, বাসায় বসে থাকবেন, বিয়ে হয়ে গেছে, ভালো হবে না? অটো লাইফ, সব অটো লাইফ হয়ে যাবে। শাদি.com। শাদি.com, হ্যাঁ ওখানেই বিয়ে হয়ে যাবে, বউ পর্যন্ত আর যাওয়া লাগবে না, অনলাইনেই শেষ। হবে না? অনলাইনে সব শেষ। তাহলে জীবনটা কত সুন্দর হতো ভাইয়া। হ্যাঁ অনেক। তারপরে মরে যাবেন, ওটাও আপনার অটোই হয়ে যাবে, অনলাইনে কবর, অনলাইনে খবর। অনলাইনেই দাফন হয়ে যাবে। বা আপনার অনলাইনে জীবন শেষ। হিন্দু হলে আপনার অনলাইনেই ধরেন এই দাহ। কি বলে দাহ কাজটা সম্পূর্ণ হবে। আমরা অনলাইন হয়ে গেছি, হ্যাঁ লাইফটা অল অ্যাবাউট টেকনোলজি ডিপেন্ডস হয়ে গেছে, হ্যাঁ জি ভাইয়া। এটা অনেক খারাপ। হ্যাঁ আচ্ছা ওকে, আই থিঙ্ক আপনারা সবাই লিখে ফেলেছেন তাই না, ডেবিট নোট আর ক্রেডিট নোট? জি জি ভাইয়া। ভাইয়া। কারণ আচ্ছা, আর আমরা তার মানে ডেবিট নোট আর ক্রেডিট নোট সম্পর্কে জানলাম যে সকল প্রকার ধারে সম্পর্কিত সবকিছু হয় এই দুইটা নোটে, আর সকল প্রকার নগদে কি হয়, যে নগদে ক্রয় বিক্রয়, ক্যাশ মেমো। ক্যাশ মেমো। প্রশ্ন চায় যে নগদে ক্রয় বিক্রয় করার জন্য কোন চালান বা চিঠি বা কোনটা ব্যবহার করা হয়, কি বলবেন? ক্যাশ মেমো। ক্যাশ মেমো। ওকে ফাইন। আচ্ছা আপনারা ভ্যাট সম্পর্কে জানেন সবকিছু? হ্যাঁ ডু ইউ নো অ্যাবাউট ভ্যাট? মোটামুটি ভাইয়া। সম্পূর্ণ পুরোপুরি ভাবে জানি না ভাইয়া। সরকারকে যে দেয়, আচ্ছা আমি একটু ব্রিফ করি, একটু শুনেন। হ্যাঁ সরকারকে ব্যাট দেয়। আচ্ছা কথা হচ্ছে, হ্যাঁ ভ্যাট তো সরকারকেই দেওয়া হয়। আচ্ছা যেটা বলছি, বাংলাদেশে প্রথম ভ্যাট ইন্ট্রোডিউস হয়, দ্যাট মিনস বাংলাদেশের প্রথম ভ্যাটটা আসে হলো 1991 সালের জুলাই মাসের 1 তারিখে। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ যে ভ্যাট প্রথম বাংলাদেশে কবে চালু হয়, 1991 সালের জুলাই মাসের 1 তারিখে বাংলাদেশে ভ্যাট প্রথম প্রচলন ঘটে 1991 সালের জুলাই মাসের 1 তারিখে। আচ্ছা জুলাই মাসের 1 তারিখ, এটা মনে রাখবেন, হ্যাঁ 1991 সালের। আর এটা সাংবিধানিক রুলস যে ভ্যাটের অলওয়েজ পার্সেন্টেজ থাকবে 15। আমরা জানি ভ্যাট সবসময় 15% ধরা হয়। আর আরেকটা কথা যেটা বলি সহজে, যে ভ্যাট সবসময় সাথে সাথে থাকে। আবার বলছি, ভ্যাট সবসময় সাথে সাথে থাকে। এই সাথে সাথে থাকাটার মিনিংটা হলো যে আপনার পণ্য যদি ক্রয় করেন, আমরা ক্রয়ের সময় জাবেদা দেই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যদি প্রশ্ন লেখা থাকে ভ্যাট সহ, তাহলে আপনি ক্রয়কে যদি ডেবিট করেন, ক্রয় ভ্যাটকেও ডেবিট করবেন। আর পণ্য বিক্রি করলে যদি বলে ভ্যাট সহ, তাহলে পণ্য বিক্রয়কে যদি ক্রেডিট করেন, আপনি ভ্যাটকেও ক্রেডিট করবেন। এই জন্য আমি বলেছি ভ্যাট সবসময় সাথে সাথে থাকে। সাথে সাথে মিন্স হলো ক্রয় ডেবিট হলে ক্রয় ভ্যাটও ডেবিট হবে, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ভ্যাটও ক্রেডিট হবে। সবাই কি আমার কথা বুঝেছেন? এই যে ভাইয়া ভ্যাট চলতি হিসাব যে করি আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা যখন ভ্যাট সহ পণ্য ক্রয় করব, ক্রয় যদি ডেবিট লিখি, ভ্যাট চলতি হিসাবকেও ডেবিট লিখবো। আর আমি যদি বলি ভ্যাট বিক্রয় করা হয়েছে ভ্যাট সহ, আপনি যদি ক্রয়কে ক্রেডিট করেন, ক্রয় ভ্যাটকেও ক্রেডিট করবেন, সেটা নাম দিবেন ভ্যাট চলতি হিসাব। ক্রয়ের ক্ষেত্রেও ভ্যাট চলতি হিসাব, বিক্রয়ের ক্ষেত্রেও ভ্যাট চলতি হিসাব। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ভ্যাট অলওয়েজ কি সাথে সাথে থাকে, মনে থাকবে? জি ভাইয়া। ভ্যাট অলওয়েজ সাথে সাথে, ক্রয় থাকলে ক্রয়ের সাথে, বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে। ভ্যাট বের করতে পারেন তো সবাই নাকি? জি ভাইয়া। অন্তর্ভুক্ত থাকলে, অন্তর্ভুক্ত না থাকলে পারেন তো, মনে আছে? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, আচ্ছা। একটা রুলস দেখাই দিলে ভালো হতো। রুলস দেখিয়ে দিলে ভালো হতো। রুলস লিখে দিব, দেখাই দেন একটা ম্যাথ দিয়ে। ম্যাথ দিয়ে এই যে দেখেন, ম্যাথ দিয়ে দেখাতে হবে না। এখানে প্রথম দুইটা জাবেদা আছে, জাবেদা দেখলেই এই দেখেন লেখা আছে পণ্য ক্রয় 10,000 টাকা কমা দিয়ে ভ্যাট 15%, তাই লেখা না? জি ভাইয়া। জি ভাই। তাহলে এই 10,000 টাকার 15% কত হয়? 10,000 টাকার 15%। 1500। 1500। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকার কিনছেন? 10,000। আমি তাহলে ক্রয় ডেবিট মানে ভ্যাট চলতি হিসাবও ডেবিট। জি তাহলে ভাইয়া। ভ্যাট চলতি হিসাব ডেবিট কত হবে? ভ্যাট কত? 1500। 1500। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত? 11,500। এবার যদি বলা হয় পণ্য ক্রয় 11,500, 2 নাম্বার জাবেদা, পণ্য ক্রয় 11,500, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। তার মানে এই 11,500 টাকার মধ্যেই কি আছে? ভ্যাট অন্তর্ভুক্ত আছে। কিন্তু আগে দেখেন, আগেরটার মধ্যে কিন্তু ছিল না, জাস্ট নরমালি আমরা বের করছি।
তাহলে যখন অন্তর্ভুক্ত থাকবে তখন নিয়মটা হলো 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ। হ্যাঁ এক্স্যাক্টলি 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ। গুণ। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করছেন, তাহলে ক্রয়ের টাকা বের করবেন। তাহলে আমার ভ্যাট যদি 15% হয়, সবাই একটু খেয়াল করেন, আমরা আগে ভ্যাটটা বের করি তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমরা এই টাকাটাকে 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে কি করব, ভাগ করব। তাইলেই আমার ভ্যাটের টাকা বের হয়ে যাবে। তাহলে টোটাল টাকা থেকে ভ্যাট বাদ দিলেই আমার বের হয়ে যাবে আমি কয় টাকার কিনছি। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। সবাই বুঝেছেন না? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। এটা আপনারা সমন্বয় করেছেন, আমি জানি অনেক করেছেন। আচ্ছা, সবাই 9 নাম্বার এমসিকিউটা বলেন তো অ্যান্সার কত হবে? 9 নম্বর এমসিকিউ হবে 1995 সালে নগদের বিক্রয় দর পোস্টে চাইছে কি বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ হবে। বিক্রয় বই মানে কি? জাবেদা, বিক্রয় জাবেদা কি? মানে সকল প্রকার ধারে বিক্রয়, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে চাইছে যে ধারে বিক্রয় সম্পর্কিত টাকা কত। ভালো করে প্রশ্ন পড়ে তারপরে অ্যান্সার করবে। 24 লাখ। আচ্ছা, সি ভাইয়া সি। 24 লাখই তো হবে ভাইয়া, 24 লাখ শুধু। কত হবে? 24 লাখ। 24 লাখ। সবাই এগ্রি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কারণ কেন দেখেন দেখাই আছে বাকিতে বিক্রয় 24 লাখ, 24 লক্ষ তাছাড়া টাকা। বাকি সবকিছু হয়তো তেনাদের কাছে টাকা পাইছেন বা ক্রয় মূল্যের উপর 20% ধরে, এটাকে আমরা জানি, এটাকে আমরা বলা হয় বিক্রয় ফেরত। যখনই শর্ত বলা থাকে, শর্ত মানেই কিন্তু বিক্রয় ফেরত। হ্যাঁ, আর আমরা জানি বিক্রয় ফেরতের আলাদা বই আছে। সো অ্যান্সার হবে কোনটা? 24 লাখ। 24 লাখ। কারো কনফিউশন আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ ভাই, একটা কনফিউশন আছে। জি বলেন। ভাই ওই যে দেখেন এখানে বলছে যে বাকিতে বিক্রয় 24 লাখ টাকা, দেনাদার হতে প্রাপ্ত অর্থ 8 লাখ টাকা। হুম, তাহলে এইটা মাইনাস যাবে না? এই তো। আপনি কি মাত্র জয়েন করেছেন? না ভাই, আমি অনেক, আসলে আমার ঘরে অনেক চিৎকার, তো আমি বলতে পারতেছিলাম না কথাটা। আচ্ছা শুনেন। আমি একটু আগে আমি আলোচনা করেছিলাম যে নগদ প্রাপ্তি আর নগদ প্রদানের আলাদা বই আছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আমি আবার দেখাচ্ছি, এই দেখেন, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। আমি যদি নগদ কোনো কারো কাছে দেনাদার বা পাওনাদারকে টাকা পাই বা দেই, সেটা আমরা এই দুইটা বইতে লিখি। আর যদি কোনো টাকা পণ্য ফেরত আসে, সেটা ক্রয় ফেরত হোক আর বিক্রয় ফেরত হোক, সেটা আমরা এই দুইটার মধ্যে লিখি। আর ক্রয় জাবেদার বিক্রয় জাবেদার মিনিংটা হলো শুধুমাত্র ধারে কতটুকু ক্রয় করছি বা বিক্রি করছি ততটুকুই আসবে। কি ফেরত পাইছি, কি টাকা পাইছি, ওগুলা কনসিডারেশনে আসবেই না। সবাই কি বুঝতে পেরেছি? জি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আই থিঙ্ক এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে যদি 9 নাম্বার পারেন, আমাকে কাইন্ডলি 17 নাম্বারটা করে দেন। সি হবে ভাইয়া। কোনটা হবে? সি নাম্বার। সি। জি। জি। ডি ভাইয়া ডি 75। 75। ভাইয়া 75,000 টাকা। সি হবে না ডি হবে? আমাকে ডি। একটু ডি কারেক্টলি বলেন। ডি ডি ভাইয়া। হবে ভাইয়া 75,000। ভাইয়া 4 নাম্বার ভাই। আচ্ছা, 75। প্রশ্নে চাইছে বিক্রয় বইতে কত টাকা। বিক্রয় বই মানে আমরা ধারে, এই যে 4টা লেনদেন দেওয়া, এর মধ্যে ধারে বিক্রয় কয়টা আছে? দুইটা। ক আর গ দুইটা। ক আর গ দুইটা যোগ করলে 75,000 হয়। ফেরত আসুক আর যাই আসুক, ফেরতের কি কোনো কনসিডারেশন আসবে? না না। ভাইয়া। কেন? কারণ আমরা জানি ফেরত আলাদা বইতে লিপিবদ্ধ করা হয়। সো আমার অ্যান্সারটা হবে 75,000, ডি। যারা সি বলেছিলেন, আই থিঙ্ক আপনারা হয়তো এখনো বুঝেন নাই। বুঝছেন কি এখন? জি ভাইয়া। ভুল করেন না, এগুলো অনেক সহজ জিনিসগুলো। আচ্ছা, এটা বলেন 26 নাম্বার।
এ হবে এ এই নাম্বারটা উপরে কোনটি নয়। আচ্ছা আমি একটু বলি, যখন বোনাস দেওয়া হয়, হ্যাঁ একটু খেয়াল করবেন, যখন বোনাস দেওয়া হয়, বোনাস নামে কোনো এন্ট্রি নাই, হ্যাঁ আবার বলছি বোনাস নামে অ্যাকাউন্টিং এ কোনো হিসাব নাই। সো যখন বোনাসের কথা বলবে বা উৎসব ভাতা দেওয়া হয় এরকম বলা থাকে, তখন আমরা সবসময় বেতনকে কনসিডার করব। কাকে কনসিডার করব? বেতনকে। তাহলে এখানে একটাই অপশন আছে যেখানে বেতন ও ভাতা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা তো জানি যেহেতু বোনাস দেওয়া হয়েছে নগদান তো ক্রেডিট হবেই, এটা নিয়ে তো কোনো এ নাম্বার হবে ভাইয়া। নগদান নিয়ে তো কোনো সমস্যা নাই যে নগদান ক্রেডিট হবে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা এখন কনফিউশন হলো প্রথমেরটা কি হবে। আমি বলে দিছি বোনাস নামে হিসাব বিজ্ঞানে কোনো এন্ট্রি নাই। তো বোনাস যখনই দেখবেন তখন সবার আগে দেখবেন বেতন আছে কিনা, বেতন না থাকলে ওই যে বেতন আর ভাতা যদি একসাথে থাকে এটাকে অ্যান্সার করবেন, ঠিক আছে? জি ভাইয়া। অ্যান্সার হবে এই নাম্বারটা। আচ্ছা 24 নাম্বারটা বলেন দেখি। বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম? মূসক মানে জানেন? না ভাইয়া। এই যে ইংলিশে কি লেখা দেখেন, ভ্যাট। বাংলায় ইংলিশে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাকে বাংলায় বলে মূসক। রাজস্ব হবে। বিক্রয়ের উপর মূসক কোন দায় ধরনের হবে আইটেম? ভাইয়া। দায়। রাজস্ব হবে ভাইয়া। আর কি বলতো ক্রয়ের উপর মূসক? রাজস্ব ব্যয়। ক্রয়ের উপর মূসক হলো সম্পদ। সম্পদ হতো। বিক্রয়ের উপর মূসক হলো সম্পদ আর ক্রয়ের উপর মূসক হলো সম্পদ। বুঝতে পেরেছেন সবাই? বিক্রয়ের উপর মূসক হলো দায় আর ক্রয়ের উপর মূসক হলো সম্পদ। কাইন্ডলি সবাই একটু মিউট করেন। আবার বলছি বিক্রয়ের উপর মূসক হলো দায় আর ক্রয়ের উপর মূসক হলো সম্পদ। খতিয়ান, খতিয়ান কাকে বলে জানেন? খতিয়ানকে যে হিসাব বলা হয় আপনারা কি জানেন সেটা? হ্যাঁ ভাইয়া, খতিয়ান হিসাবে তো বলা হয়। খতিয়ান মানে হিসাব, যেমন জাবেদা মানে লিপিবদ্ধ করা, খতিয়ান মানে হলো শ্রেণীবিন্যাস করা, এটা আমরা জানি। এবং খতিয়ানের আরেকটা নাম হলো হিসাব। একটু খেয়াল করেন, আমরা হিসাবের সংজ্ঞাটা আসলে এভাবে দেই, লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হিসাব। আবার বলছি লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হিসাব। আমাকে কি কেউ কাইন্ডলি বলতে পারবেন কেন শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী বলা হয় খতিয়ানকে বা হিসাবকে? পারবেন বলতে? কেউ পারবেন না? এখন সবাই চুপ হয়ে গেলেন? না স্যার পারছি না। আচ্ছা আমি একটু বলি, কারণটা হলো খতিয়ান যে কাজটা করে সকল কিছুকে একটা বক্সের মধ্যে আনে। খতিয়ান সকল এন্ট্রিগুলোকে একটা বক্সের মধ্যে আনে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সংক্ষিপ্ত করা। আর আমরা যখন খতিয়ান করি তখন অবশ্যই আমরা একটা তারিখ লিখে লিখে করি, একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে ধারাবাহিকভাবে আসি। কখনো এমন হয় না যে একের পরে 25, 25-এর পরে 3, 3-এর পরে 26, 26-এর পরে আবার 4, এরকম কখনো হয় না। আমরা যখন খতিয়ানগুলো করি আমরা আমরা তারিখগুলোকে শ্রেণীবদ্ধভাবে লিখি, দ্যাটস ওয়াই হিসাবকে বলা হয়েছে শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী। সবাই কি বুঝেছেন? জি ভাইয়া। তাহলে হিসাবকে কি বলা হয় বলেন তো? সংক্ষিপ্ত, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী। আচ্ছা খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়,
একটি হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। দেখেন সবাই খাতায়, খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়। লিখতেছেন সবাই? জি ভাইয়া। সাধারণ খতিয়ান একটা জানি কি? একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। এটা মেবি আসে না, তাই না ভাইয়া? এটা আসে না, বাট এটা আমি কেন লিখেছি এটা একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। সাধারণ খতিয়ান কি আর সহকারী খতিয়ান কি কেউ কি আমাকে বলতে পারবেন? সাধারণ খতিয়ান হচ্ছে বিক্রয়, ক্রয়, আর সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার আর পাওনাদার। হ্যাঁ, আমি একটু বলি তাহলে, হয়তো আপনারা হয়তো ভুল জানেন বা জানেন না। আচ্ছা, সাধারণ খতিয়ান মানেটা হলো আমরা যে খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করি, আমরা যে খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করি সেটাকে আমরা বলি সাধারণ খতিয়ান। একটু খেয়াল করে দেখেন, আমরা নগদের খতিয়ান করলে ধরেন নগদের সাথে রিলেটেড যেগুলা সেগুলাকে এক জায়গায় আনি। ধরেন আমরা নগদে ক্রয়, নগদে বিক্রয়, টাকা প্রাপ্তি, টাকা প্রদান, এই নগদের খতিয়ানে সবগুলা লিখলাম। লেখার পরে ডেবিটের গুলা যোগ করি, ক্রেডিটের গুলা মাইনাস করি, বা আমরা যে এর ব্যালেন্সে করলে আমরা ডেবিট ক্রেডিট মাইনাস করে ফাইনালি একটা নগদের অ্যামাউন্ট বের করি খতিয়ান থেকে। সবাই তো এভাবেই করি, রাইট? এই যে আমরা খতিয়ানের ফাইনাল অ্যামাউন্ট, যে নগদের ফাইনাল অ্যামাউন্টটা পাই, এই অ্যামাউন্টটা আমরা কোথায় ট্রান্সফার করি বলেন বলেন তো? মিলে। রেওয়ামিলে। আবার যদি আমি বলি ক্রয়ের খতিয়ান, দেখেন এই ক্রয়ের সাথে রিলেটেড সবগুলা আমরা সব যোগ বিয়োগ করি, তারপরে ফাইনালি ক্রয়ের যে অ্যামাউন্টটা বের হয় সেটা আমরা নিয়ে যাই কোথায়? খতিয়ানে। সেম ভাবে আমরা যদি দেনাদার বা পাওনাদারের খতিয়ান করি, দেনাদারের সাথে রিলেটেড যেগুলো সবগুলো এক জায়গায় নিয়ে আসি, তারপরে যোগ বিয়োগ করে ফাইনালি যে অ্যামাউন্টটা পাই সেটা আমরা ট্রান্সফার করি কোথায়? খতিয়ানে। সেম ভাবে পাওনাদারেরটাও তাই, পাওনাদারের সাথে যেগুলো রিলেট আছে সেগুলো এক জায়গায় নিয়ে আসি, তারপরে সেগুলো যোগ বিয়োগ করে আমরা ফাইনালি পাওনাদারের যে অ্যামাউন্টটা পাই সেটাকে আমরা নিয়ে যাই কোথায়? রেওয়ামিলে। সো সো আমরা এটাই বলতে পারি যে সাধারণ খতিয়ান থেকে প্রস্তুত করা হয় কি? রেওয়ামিল। বলা যায় না? জি ভাইয়া। সবাই একটু চিন্তা করে বলেন, সাধারণ খতিয়ান থেকে কি প্রস্তুত করা হয়? রেওয়ামিল না? জি ভাইয়া। তাহলে আমি বলতেই পারি যে সাধারণ খতিয়ান রেওয়ামিল প্রস্তুত করতে সহায়তা করে। বলা যায় না? জি ভাইয়া। তাহলে যদি কখনো এমসিকিউ আসে আপনাদের যে রেওয়ামিল প্রস্তুত করাতে সহায়তা করে কে, অ্যানসারটা কি হবে? খতিয়ান, সাধারণ সাধারণ খতিয়ান। সবাই কি এগ্রি? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আমি বলেছি যে রেওয়ামিল প্রস্তুত করতে কে সহায়তা করে, অ্যানসারটা কি হবে? সাধারণ খতিয়ান, বা সাধারণ খতিয়ানের মাধ্যমে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। একই কথা না? আমরা সাধারণ খতিয়ানের মাধ্যমে কি প্রস্তুত করি? রেওয়ামিল। ওকে, ক্লিয়ার? রেওয়ামিল। আচ্ছা, এবার আসেন সহকারী খতিয়ান কি, একটু সবাই বুঝে নেন, এটা ইম্পর্টেন্ট অনেক। সহকারী খতিয়ান মানেটা হলো এই যে আমরা দেনাদার বা পাওনাদারে খতিয়ান করি, এই দেনাদার মানে তো একটা শব্দ। এই দেনাদারের মধ্যে তো অনেকজন থাকতে পারে, ক থাকতে পারে, খ থাকতে পারে, গ থাকতে পারে, অনেকজন থাকতে পারে না? যেমন রহিম, করিম, জব্বার, অনেকজন থাকতে পারে। এই যে দেনাদার, এটা তো একটা খতিয়ান, বাট এটার ভেতরে যারা আছে, এই যে রহিম, করিম, জব্বার বা ক, খ, গ, এই যে যারা আছে, আমরা তো তাদের জন্য আলাদা আলাদা খতিয়ান করব না? তাদের জন্য এই যে দেনাদারের মধ্যে যারা আছে তাদের জন্য যে আলাদা আলাদা খতিয়ান, আমরা এই খতিয়ানকে বলবো সহকারী খতিয়ান। বা পাওনাদার ধরে আছে খতিয়ান, এই পাওনাদারের মধ্যে যারা যারা আছে, যে রহিম আছে, করিম আছে, জব্বার আছে, এই যে ওদের জন্য যে আলাদা আলাদা খতিয়ান করব, রহিম নাম লেখে, করিম নাম লেখে বা জব্বার নাম লেখে, এই তাদের জন্য যে আলাদা আলাদা খতিয়ান, এটাকে আমরা বলবো পাওনাদার খতিয়ান, সরি সহকারী খতিয়ান। সবাইকে আমরা বুঝেছি? এক্সাম্পল দিয়ে বললে ভালো হতো। ধরেন আমি বললাম পাওনাদার, আমরা এটা খতিয়ান করতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, এই পাওনাদার খতিয়ানটাকে আমরা কি বলবো, সাধারণ না সহকারী?
সাধারণ সাধারণ। এখন এই পাওনাদারের মধ্যে তিনজন আছে, ধরেন রহিম আছে, করিম আছে, আর হলো হচ্ছে রহিমা আছে। এই যে তিনজন আছে, এই তিনজনের জন্য তো আমাকে খতিয়ান করতে হবে, হবে না? এই তিনজনের জন্য যে আলাদা আলাদা খতিয়ান করব, সেই খতিয়ান থেকে এনে সেই খতিয়ানের ব্যালেন্স গুলাই তো আমরা পাওনাদার খতিয়ানে ঢোকাবো, রাইট? জি ভাইয়া। তাহলে ওই যে তিনজনের জন্য আলাদা আলাদা খতিয়ান করব, ওই খতিয়ানের নাম আমরা কি বলবো? সাধারণ না সহকারী? সহকারী সহকারী, কারণ ওইটা আমাকে সহায়তা করতেছে। কাকে দেখানোর জন্য সহায়তা করতেছে? পাওনাদারকে দেখানোর জন্য। কি সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি আপনাদের একটা ছক দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এই দেখেন, দেখেন খতিয়ানের বিভাজন পাইছেন? জি ভাইয়া। দেখেন সাধারণ খতিয়ান লেখা আর সহকারী খতিয়ান লেখা। এই দেখেন সাধারণের মধ্যে নগদ, দেনাদার, সরঞ্জাম, পাওনাদার, মূলধন, বিক্রয় ইত্যাদি। তাহলে এই খতিয়ান গুলা থেকে আমরা কি তৈরি করি বলেন তো? পিরামিড। সাধারণ খতিয়ান গুলা থেকে আমরা কি তৈরি করি? পিরামিড। আর এই দেখেন সহকারী খতিয়ান, হেডিং দিয়ে লেখা দেনাদার খতিয়ান, পাওনাদার খতিয়ান। এই দেখেন দেনাদারের মধ্যে কে কে আছে? রিয়া আছে, শুক্তি আছে, ইউনিলিভার আছে, তিশা আছে। সো আমরা এদেরকে, এই যে আলাদা আলাদা খতিয়ান, এদেরকে আমরা কোন খতিয়ান বলবো? সহকারী খতিয়ান। কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আরো কোনো কনফিউশন আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার আসেন হিসাব জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর। আমি দুইটা লাইন লিখে দিচ্ছি, আগে সবাই দুইটা লাইন খাতায় সুন্দর মতো লিখবেন, হ্যাঁ? এই দুইটা লাইন সবাই খাতায় লিখে নেন। আমি বলছি লাইন দুইটা, দেখেন বিশেষ জাবেদা হতে বিশেষ বা সহকারী খতিয়ানে বিশেষ বা সহকারী খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতিদিন। বিশেষ জাবেদা হতে বিশেষ বা সহকারী খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতিদিন। লিখেছেন সবাই? আচ্ছা, এই লাইনের মধ্যে বিশেষ শব্দ কয়বার আছে? দুইবার। দুই বিশেষের নিচে আন্ডারলাইন করেন। করছি ভাইয়া। দুই বিশেষের নিচে আন্ডারলাইন করেন। করছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার প্রতিদিন লিখছেন না, প্রতিদিনের নিচে আন্ডারলাইন করেন। তার পুরো লাইনটা আরেকবার একটু বলবেন? বিশেষ জাবেদা হতে বিশেষ বা সহকারী খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতিদিন। প্রতিদিনের নিচে আন্ডারলাইন করেন। দুইটা বিশেষ শব্দের নিচে আন্ডারলাইন করেন আর প্রতিদিনের নিচে। করছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার পরের লাইনটা লিখেন, আবার স্টার্ট দিয়ে লিখেন। দেখেন বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয়। বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয়। বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতি মাসে। বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতি মাসে। লিখেছেন সবাই? আচ্ছা, তাহলে এই লাইনটার মধ্যে বিশেষ আর সাধারণ শব্দ আছে না? জি ভাইয়া। এই বিশেষ আর সাধারণ নিচে আন্ডারলাইন করেন আর প্রতি মাসের নিচে আন্ডারলাইন করেন।
রুকাইয়া আলম রিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রুকাইয়া আলম রিয়া। তানহা সুলতানা ফারিসা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তানহা সুলতানা ফারিসা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সব ঘুমাই গেছে। সিয়াম, সিয়াম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সোহান, জাগো। আচ্ছা, সিয়াম নাই। শাকিল, শাকিল সাব্বির, শুনতে পাচ্ছেন? শাকিল সাব্বির নাই। সাদিয়া, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন লাস্ট লাইন আমি কি বলেছি? লাস্ট লাইন বলেছেন হচ্ছে বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতি মাসে। আচ্ছা ঠিক আছে, আন্ডারলাইন করছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার রুহিত হোসাইন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। লাস্টের আগের লাইন কি লিখেছি রোহিত বলেন তো? বিশেষ জাবেদা হতে বিশেষ বা সহকারী খতিয়ানে লেনদেন স্থানান্তর করা হয় প্রতিদিন। ওকে, ভেরি গুড। রাকিবুল হাসান, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমি একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা। খেয়াল করেন, একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফ, হ্যাঁ, ওনাদের মধ্যে যে কথোপকথন হবে এটা কি প্রতিদিন হবে না মাসে একবার? প্রতিদিন। মাসে যদি একবার হয় আপুরা, হাজবেন্ডের অবস্থা ঠিক থাকবে? হ্যাঁ বলেন দেখি। না ভাইয়া। আবার সেম ভাবে ছেলেরা, বউ যদি মাসে একবার কথা বলে চলবে? না ভাইয়া। না। একদমই না, তাই না? প্রতিদিন মানে প্রতি সেকেন্ডে বলতে হবে, তাই না? তোতাবাকি হতে হবে, বলতেই থাকতে হবে। বলতেই থাকতে হবে, কতটা বাকি হবে, এই তো। তাহলে হাজবেন্ডের পার্সপেক্টিভ থেকে বউ কি স্পেশাল না? হ্যাঁ ভাইয়া। আর বউয়ের পার্সপেক্টিভ থেকে হাজবেন্ড কি হবে বলেন তো? স্পেশাল। মেয়েরা বলেন, আপনারা বললে হবে নাকি? বউ কি ভাববে এটা তো মেয়েরা বলতে পারবে। বলেন মেয়েরা বলেন, শরম পাইছে? মেয়েরা বলেন আপনাদের হাজবেন্ডটা আপনাদের কাছে কি হবে, স্পেশাল না? জি ভাইয়া। আচ্ছা, গুড গুড। মানে দুজনের কাছে কি হবে, স্পেশাল, রাইট? বাট ভাই কতটা স্পেশাল? হ্যাঁ, কথা কম। আমার দুইজনের কাছে দুজন স্পেশাল হবে। তাহলে স্পেশাল হলে তাদের মধ্যে কথোপকথন হবে কি প্রতি মাসে না প্রতিদিন? না প্রতিদিন। 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 তাহলে দুইজনের কাছে স্পেশাল। স্পেশালের বাংলা কি? বিশেষ না? বিশেষ। বিশেষ। জি ভাইয়া। বিশেষ থেকে বিশেষে প্রতিদিন না প্রতি মাসে? প্রতিদিন। প্রতিদিন। দেখেন তো খাতায় কি লিখছেন, বিশেষ থেকে বিশেষে। প্রতিদিন। মনে থাকবে না বলে যাবেন? না না মনে থাকবে ভাইয়া। মনে থাকবে না সবার? তাহলে জি। বিশেষ জাবেদা হতে বিশেষ বা সহকারী খতিয়ানে কি হবে? প্রতিদিন। প্রতিদিন। আর এখন যদি বলি ছেলেরা, আপনাদের শালী আপনাদের কাছে কি স্পেশাল হবে না সাধারণ হবে? অনেক স্পেশাল। অনেক স্পেশাল হলে কিন্তু স্পেশাল হবে, স্পেশাল। মেয়েরা শুনে রাখেন কিন্তু। দেখেন এখনই ওনারা বইয়ের থেকে শালীর প্রায়োরিটি বেশি দিতেছে। হ্যাঁ, খালি যদি ওইটা না থাকে শালা থাকে তাহলে কি করব? তাহলে সাধারণ, এটা নরমাল। আমি তো শালী দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি তো শালা দিয়ে দেই নাই। আচ্ছা, তো যেটাই বলতেছিলাম, তাহলে আমরা সবাই শালীকে প্রায়োরিটি কম দিব, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে একজন হাজবেন্ডের তার শালীর প্রতি শালীকে কি হিসাবে কনসিডার করে? স্পেশাল, সাধারণ, নরমাল, সাধারণ। আর শালী দুলাভাইকে কি হিসাবে কনসিডার করে? বিশেষ কিছু। বিশেষ। বিশেষ কিংবা বিশেষ।
এই কে বললেন বিশেষ? আপনার কি দোলাভাই আছে নাকি? টাকা ইনকাম মেশিন। আচ্ছা যাই হোক, whatever, আমি মজা করছি আর কি। তো তাইলে এখন যদি আপনি শালির সাথে ডেইলি কথা কন, আপনার বউ আপনার রাখবে? না হ্যাঁ, বউরে বাদ দিয়ে যদি শালির সাথে ডেইলি কথা কন, মেয়েরা কি বলেন? কোনো সমস্যা হবে? ঝাড়ু দিয়ে মাইর খাবে। ঝাড়ু দিয়ে মার খাবে। এখন এই ঝাড়ু বস্তা সব নিয়ে চলে আসছে। ভাই বউ আর শালি তো একই ভাই, ভাই বউ আর শালি তো একই। তাইলে মানে তার মানে শালিকে কিন্তু যদি মাসে একবার বলে, আপু সমস্যা হবে? না ভাইয়া, হ্যাঁ, এক মাসে একবার হইতেই পারে না, জেনারেল সাধারণ কথাবার্তা, তাই না? এটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা, তো যাই হোক, তার মানে শালি দুলাভাই কখনোই স্পেশাল হতে পারবে না। তাদের মধ্যে কথোপকথন হবে কি প্রতিদিন না মাসে? মাসে। মাসে। তাহলে সাধারণ, তাহলে বিশেষ থেকে সাধারণে কি মাসে যাবে নাকি প্রতিদিন যাবে? প্রতি মাসে মাসে। মাসে মাসে। প্রতি মাসে। হ্যাঁ, দেখেন আপনি খাতায় কি লিখছেন, বিশেষ থেকে সাধারণ প্রতি মাসে। মনে থাকবে সবার? জি ভাই। কথা দিয়ে বললে খুব ভালো মনে থাকে না? হ্যাঁ, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আর কোনো কনফিউশন? হ্যাঁ, থাকার কথাও না, যে এক্সাম্পল দিছি। আচ্ছা, আমি দুইটা কথা বলি আপনাদের, অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা লেকচার শিটে নাই। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই, ওকে? একজন গ্রাহক মানে কিন্তু ক্রেতা, তাই না? যে ক্রয় করে। আচ্ছা, যে ক্রয় করবে সে কার হিসাব রাখবে? নিজেরটা নাকি যার কাছ থেকে কিনছে তারটা? যার কাছ থেকে কিনছে তারটা। রাইট? আবার বলছি, ভালো করে একটু চিন্তা করে বলেন। যে গ্রাহক, ধরেন আপনি একটা জায়গা থেকে, দোকান থেকে অনেক কিছু কিনেন, ধরেন আপনার দোকান আছে, আপনি আর একটা দোকান থেকে সবকিছু কিনে এনে আপনার দোকানে বিক্রি করেন। আপনি যখন কিনতে যাবেন বা কিনে আনবেন, আপনি আপনার হিসাব তো নর্মালি সবাই করে, নিজের হিসাব, তাই না? সেটা তো আছেই, সেটা তো ডিফারেন্ট। বাট নর্মালি আপনি কার হিসাবগুলো করবেন? যেখান যেখান থেকে কিনবেন তাদের হিসাব করবেন না? জি ভাইয়া। তার মানে একজন গ্রাহকের ব্যক্তিগত হিসাব পাওয়া যাবে কোথায়? নাম্বার 1, বলছি মনোযোগ দিয়ে শুনে রাখেন। একজন গ্রাহক বা ক্রেতার, গ্রাহক যাকে বলে ক্রেতা কিন্তু তাকেই বলে, জানেন তো? জি ভাইয়া। একজন গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। নাম্বার 1, বিক্রয় খতিয়ানে। নাম্বার 2, সবাই মনোযোগ দিয়ে শুনেন আগে। একজন গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। নাম্বার 1, বিক্রয় খতিয়ানে। নাম্বার 2, দেনাদার খতিয়ানে। আর নাম্বার 3, সাধারণ খতিয়ানে। আমি কি কথা বুঝাতে পারছি? আবার বলছি, লেখেন, সবাই খাতায় লিখেন, গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। অপশনগুলো বলুন ভাই। গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। নাম্বার 1 দিয়ে লিখবেন বিক্রয় খতিয়ান। নাম্বার 1, বিক্রয় খতিয়ান। একবার বলবেন? বলছি গ্রাহক বা ক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। 1 নাম্বার দিয়ে লিখবেন বিক্রয় খতিয়ান। 2 নাম্বার দিয়ে লিখবেন দেনাদার খতিয়ান। আর 3 নাম্বার দিয়ে লিখবেন সাধারণ খতিয়ানে। স্যার কাইন্ডলি একটু আরেকবার বলুন স্যার। বিক্রয় খতিয়ান, দেনাদার খতিয়ান, সাধারণ খতিয়ান। আপনারা যখন আসবে যে গ্রাহকের ব্যক্তিগত হিসাব সমূহ কোথায় পাওয়া যায়, এরকম যদি আসে, আপনি প্রথমে দেখবেন যে বিক্রয় খতিয়ান লেখা আছে কিনা। যদি বিক্রয় খতিয়ান থাকে তাহলে অবশ্যই অ্যান্সার ওইটা। আর যদি বিক্রয় না থাকে তখন দেখবেন দেনাদার আছে কিনা। যদি দেনাদার না থাকে তাহলে ফাইনালি দেখবেন সাধারণ খতিয়ান আছে কিনা। ঠিক আছে? এটা কিন্তু প্রায়োরিটি বেসিসে আসবে। প্রথমটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপরেরটা, তারপরেরটা। ঠিক আছে? ভাইয়া তাহলে কি অ্যান্সার সবগুলো হবে? যদি ওরকম অপশনে লেখা থাকে তাহলে হতে পারে, আর যদি না থাকে তাহলে প্রায়োরিটি বেসিসে, পর্যায়ক্রমে আসবে। হ্যাঁ পর্যায়ক্রমিক, এক্স্যাক্টলি।
তাহলে 2 নাম্বার এমসিকিউটা দেখেন তো, গ্রাহকের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়, কোনটা হবে? বিক্রয় খতিয়ান। দেখেন এখানে কিন্তু সাধারণ খতিয়ানও আছে, আছে না? ই নাম্বার জি ভাইয়া। অ্যানসার কি ওটাকে নেওয়া হবে? না, অ্যানসার কোনটা হবে? বিক্রয় খতিয়ান। 2 এর সি নাম্বার অ্যানসার কিনা বিক্রয় খতিয়ান? এই দেখেন 2 এর কি অ্যানসার লেখা? সি নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ওকে, এবার লেখেন এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা গ্রাহক বা ক্রেতাকে নিয়েছিল, আর একটা পক্ষ কি? সরবরাহকারী বা বিক্রেতা, তাই না? আরেকটা পক্ষ কি? সরবরাহকারী বা বিক্রেতা। তাহলে বলেন গ্রাহকেরটা যদি বিক্রয় আর দেনাদারে পাওয়া যায়, তাহলে সরবরাহকারীটা কোথায় পাওয়া যাবে? ক্রয় পাওনাদার। লাস্টেরটা কি হবে? সাধারণ। লাস্টেরটা সাধারণই হবে না। তাহলে প্রথমটা হবে, আবার আমি বলছি, প্রথমটা হবে ক্রয় খতিয়ান, 2 নাম্বারটা হবে পাওনাদার খতিয়ান, আর 3 নাম্বারটা হবে সাধারণ খতিয়ান। লিখতে পারবেন না সবাই? হ্যাঁ, সবাই লিখে ফেলেন। সরবরাহকারী বা বিক্রেতার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়। ক্রয় খতিয়ান, তারপরে কি হবে? তারপর হচ্ছে পাওনাদার খতিয়ান, তারপরে সাধারণ খতিয়ান। এক্স্যাক্টলি। তাহলে 3 নম্বরের অ্যানসার কি হবে বলেন দেখি? ক্রয় খতিয়ান। ফাইন, ঠিক আছে, বুঝতে পারছি সবাইকে? ভাইয়া। হ্যাঁ বলেন। তিনটাই দেওয়া থাকে, সেক্ষেত্রে কি হবে? যদি সবগুলো থাকে তাহলে সবগুলো, দুইটা থাকলে প্রায়োরিটি বেসিস। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। জি ভাইয়া। নগদান বই সবাই করেছেন? হ্যাঁ ভাইয়া। নগদান বই মানে আমরা যেটাকে বলি যে 2 ঘোড়া 3 ঘোড়া যেগুলোকে বলি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, নগদান বই ক্ষেত্রে নগদ প্রাপ্তি ও প্রদানের বইও বলা হয়, এটা কি জানেন? হ্যাঁ। নগদান বইকে নগদ প্রাপ্তি ও প্রদানের বইও কি করা হয়, বলা হয়। আচ্ছা, আমরা যখন নগদান বইয়ের অঙ্ক করতাম, দেখেন একটা সাইড ছিল ডেবিট আর একটা সাইড ছিল ক্রেডিট, তাই না? জি ভাইয়া। 2 ঘোড়া 3 ঘোড়া। আমরা ডেবিট সাইডে লিখতাম যে সকল প্রকার প্রাপ্তিগুলা, সেটা চেকে হোক বা নগদে হোক, সকল প্রকার প্রাপ্তিগুলা লিখতাম আমরা ডেবিট সাইডে। আর সকল প্রকার প্রদান, সেটা চেকে হোক বা নগদে হোক, আমরা সকল প্রকার প্রদান লিখতাম ক্রেডিট সাইডে, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা নগদের ডেবিট পাসটা ফার্স্টে যোগ করতাম, ডেবিট পাসটা যোগ করার পরে সেটা ক্রেডিটে নিয়ে গিয়ে ক্রেডিটে যেগুলো থাকতো সেগুলো বাদ দিতাম, রাইট? আর ব্যাংকের কলাম যখন করতাম তখন আগে ফার্স্টে আইডেন্টিফাই করতাম কোনটা বড়, ডেবিটের সাইড না ক্রেডিটের সাইড। যেটা বড় হতো সেটা আগে যোগ করতাম, তারপরে অপর সাইডে নিয়ে যেতাম, এভাবেই তো, রাইট? মনে আছে তো সবার, নাকি আমি ভুল বললাম? হ্যাঁ ভাইয়া। কিন্তু ভাইয়া খতিয়ানে টাইম লাগতো দেখে অ্যানসার করতাম না। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা কি কখনো নগদের কলামের ক্রেডিট যেটা আগে যোগ করেছি কখনো? না। আবার একটু চিন্তা করে ভালো করে ঠান্ডা মাথায় বলেন, আমরা কি নগদান বইয়ে নগদ কলামে ক্রেডিট জের কখনো আগে যোগ করেছি? না, আগে ডেবিট করতাম। আগে ডেবিট করতাম। কেন জানেন? কারণ আমরা জানি নগদান বইয়ে নগদ কলামের জের কখনো ক্রেডিট হতে পারে না, এটা সম্ভবই না। কেন? কারণ আমরা জানি নগদ টাকা কখনো ক্রেডিট হয় না। দ্যাটস ওয়াই আমরা সবসময় নগদে আগে ডেবিটটা যোগ করতাম। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে নগদান বইয়ের নগদ কলামের জের 200 টাকা, আবার বলছি নগদান বইয়ের নগদ কলামের জের নগদান বইয়ের নগদ কলামে ক্রেডিট জের 200 টাকা, এটা কি সম্ভব? না ভাইয়া। তাহলে বুঝতে হবে কি হয়েছে, ভুল হয়েছে না? যদি এরকম হয় তাহলে কি বুঝতে হবে কি হয়েছে? ভুলটা কে করেছে? হিসাব রক্ষক, যে হিসাব রাখে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই একটু খাতায় লিখেন, নগদান বইয়ে নগদ কলামের জের কখনো ক্রেডিট হতে পারে না।
যদি হয় বুঝতে হবে ভুল হয়েছে। নগদান বইয়ে নগদ কলামের জের কখনো ক্রেডিট হতে পারে না। যদি হয় বুঝতে হবে ভুল হয়েছে। নগদান বইয়ে নগদ কলামের জের কখনো ক্রেডিট হতে পারে না। যদি হয় বুঝতে হবে ভুল হয়েছে। তাহলে মোটামুটি আপনার সবাই ঢাকার না? বাইরে হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, হ্যাঁ জি অনেকে বাইরে আছেন বাট পোর্শনটা ঢাকারই বেশি, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া আপনার পরিচয়টা কি দিছিলেন? জি বলেন। আপনার পরিচয়টা কি দিছিলেন? না। তাহলে নগদান বইয়ে নগদ কলামের জের কখনো ক্রেডিট হতে পারে না। যদি হয় বুঝতে হবে কি হয়েছে। ভুল হয়েছে। কে ভুল করেছে? হিসাব রক্ষক। রক্ষক। তাহলে 6 নম্বর এমসিকিউ এর অ্যানসারটা বলেন তো। হ্যাঁ সি। সি হবে आंसर ভাইয়া। কেন? কারণ আমরা জানি এটা ক্রেডিট হওয়া যায় না। যায় না। সো হিসাব রক্ষক কি করেছে? ভুল ভুল করেছে। করেছে। ওকে ফাইন। আপনারা খুচরা নগদান করেছেন অগ্রদত্ত পদ্ধতি? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমরা জানি অগ্রদত্ত পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে আগেই টাকা প্রদান করে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই যে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দেয়, এই টাকা দেওয়ার একটা নাম আছে, কি জানেন? অগ্রদত্ত অগ্রপ্রদত্ত। এটাকে ইংলিশে বলে ফ্লট। FLOAT ফ্লট। লেখেন প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দেয়, এটাকে বলা হয় ফ্লট। FLOAT। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দেওয়াকে বলা হয় ফ্লট। প্লট। মনে থাকবে? জি ভাইয়া। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে? যে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দিলে এটাকে কি বলা হয়? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি মালিকের সুনাম এটি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নাকি কোনোটিই নয়? কোনটিই নয়। সম্পদ। কিছু নয়, চিন্তা আনসার দেয় মালিকের সুনাম। কোনোটাই নয়। সম্পদ। কোনটি নয়। হ্যাঁ এটা সবাই সম্পদ সম্পদ। সবাই সম্পদ বলে। তো না। ও মালিকের সুনাম। মালিকের সম্পদ বলছে, ব্যবসার সম্পদ বলা নাই। সম্পদ ভাইয়া, মালিকের এই মালিকের সুনাম, এটা তো সম্পদ। সুনাম তো এক প্রকার সম্পদ, অদৃশ্যনীয় সম্পদ। মানে অস্পর্শনীয়। সরি, হ্যাঁ ব্যবসার সম্পদ তো। সুনাম এটা কিছুই না, কারণ মালিক প্রতিষ্ঠানে কিছু আসে যায় না। প্রতিষ্ঠানের সুনাম যদি হইতো তাহলে বলতাম সম্পদ। স্যার এক মালিকানার ক্ষেত্রে? এক মালিকানার খালি কোনো মালিকানার ক্ষেত্রেই কিছুই না। মালিকের সুনাম মানে মালিক আলাদা। আপনারা কেন পড়েন নাই মালিক এবং ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা? তো মালিকের সুনাম বললে এই দেখেন সবাই কিন্তু ভুল করে। এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছে, এই যে ভুল করে ফেলতেন। প্রতিষ্ঠানের সুনাম লেখা থাকলে সম্পদ, কিন্তু মালিকের সুনাম লেখা থাকলে এটা কিছুই না। প্রথম তো ঠিকই অ্যান্সার দিয়েছিলাম, পরে কনফিউজ হয়ে গেছে। বুঝি নাই। প্রথম তো ঠিকই অ্যান্সার দিয়েছিলাম, বললাম কিছুই না, কিন্তু পরে কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো সঠিকটা দিয়েও ভুলে যাচ্ছে। হ্যাঁ, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারে টাকা দিলে তাকে কি বলে, এটা একটু বানানটা একবার বলবেন? FLOAT ডট। হয়েছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যখন অঙ্ক করি অগ্রদত্ত পদ্ধতি, তো তখন কি টাকাটা দেওয়া হয় কি 1 বছরের জন্য না 1 মাসের জন্য? 1 মাসের জন্য। মাসের জন্য। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে যখন টাকা দেয়, টাকাটা কিন্তু দেয় 1 মাসের জন্য। কতদিনের জন্য দেয়? 1 মাসের জন্য। 1 মাসের জন্য। তাইলে প্রশ্ন যদি আসে অগ্রদত্ত পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে কতদিনের খরচ নির্বাহ করার জন্য টাকা প্রদান করে থাকে? 1 1 মাসের জন্য।
এটা একটু কাইন্ডলি কি খাতায় লিখে রাখবেন যে অগ্রদত্ত পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে 1 মাসের চালানোর মতো অর্থ প্রদান করে থাকে। অগ্রদত্ত পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে 1 মাসের চালানোর মতো অর্থ প্রদান করে থাকে। লিখেছেন সবাই? জি ভাইয়া। সবার লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, বলেন তো খুচরা নগদানের যখন আমরা অঙ্ক করতাম, খুচরা নগদান থেকে কি কোনো সম্পদ ক্রয় করা হতো কখনো? না ভাইয়া। আমরা কি কখনো কোনো সম্পদ কিনতাম? না ভাইয়া। তাহলে যদি না কিনে থাকি তাহলে 5 নাম্বার এমসিকিউটা আমার অ্যান্সার বলেন তো। অফিসের আসবাবপত্র সি নাম্বারটা হবে অফিসের আসবাবপত্র সংযোজন, তাই তো? জি ভাই। আচ্ছা 3 নাম্বারটা বলেন তো। বি নাম্বার হবে মাস শেষ যা ব্যয় হলো। মাস শেষে মোট যা ব্যয় হলো, তাই তো? ব্যয় হলো। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। সবাই বুঝতে ডাক মাসুল কি? জি ভাইয়া। ডাক মাসুল মানে ওই যে ডাক টিকিটের যে খরচ, ওটা। আচ্ছা, আপনারা বাট্টা তো শুনেছেন, নগদ বাট্টা, কারবারি বাট্টা শুনেছেন না? জি ভাইয়া। কারবারি বাট্টা কি জানেন? মানে কারবারি বাট্টা মানে হলো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় তাকে আমরা বলি কারবারি বাট্টা। আবার বলছি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় তাকে আমরা বলি কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হয় পণ্য ক্রয় বিক্রয়ের সময়। এই যে দেখেন না, বিভিন্ন শোরুমে লেখা থাকে 10% ছাড়, 50% ছাড়, 70% ছাড়, এগুলাকে বলে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা শুধুমাত্র অ্যাপ্লাই হবে তখনই যখন ক্রয় বিক্রয় হবে। কথা বোঝাতে পারছি? এই কারবারি বাট্টা নাম হলো না, অনেকগুলো নাম আছে, যেটাকে বলে বাণিজ্যিক বাট্টা, পরিমাণ বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। কথা বলছেন? কারবারি বাট্টার বিভিন্ন নাম আছে, বাণিজ্যিক বাট্টা, পরিমাণ বাট্টা, ব্যবসায়িক বাট্টা। আর আমরা এটাও জানি যে কারবারি বাট্টা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না। আবার বলছি, কারবারি বাট্টা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না। সবাই ক্লিয়ার কারবারি বাট্টা নিয়ে? জি ভাইয়া। আচ্ছা, আর নগদ বাট্টা হলো সেইটা যেটা হলো দেনা পাওনা নিষ্পত্তির সময় হয়। আমরা বলছি দেনা পাওনা নিষ্পত্তির সময় যেটা হয় সেটাকে আমরা বলি নগদ বাট্টা। ফর এক্সাম্পল, ধরেন আপনি কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নিছিলেন। আপনি যখন টাকাটা পরিশোধ করতে গেছেন, আপনার কাছে ধরেন 10,000 টাকা নাই। আপনি 9,000 টাকা দিয়ে বললেন, ভাই আমাকে 1,000 টাকা তুমি আর চাও না, আমার হাতের অবস্থা ভালো না, তুমি আজ 1,000 টাকা আমাকে মাফ করে দাও। ও ধরেন বললো, আচ্ছা ঠিক আছে, জান 1,000 টাকা দিতে হবে না। এই 1,000 টাকা ছাড় পেলাম, এটাকে আমরা বলবো নগদ বাট্টা। কেন? কারণ আমরা জানি দেনা পাওনা নিষ্পত্তি, নিষ্পত্তি শব্দের মানেটা হলো এরপরে আর কোনো দাবি থাকবে না। এই যে আপনার কাছে 10,000 পেতো, আপনি 9,000 টাকা দিয়ে তাকে পুরা এন্ট্রিটাকে কি করে দিলেন, পুরো লেনদেনটাকে ক্লোজ করে ফেললেন। এই ক্লোজ করে দেওয়াটাকেই বলা হয় নিষ্পত্তি করা। সো এই ক্লোজিং টাইমে যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় এটাকে আমরা বলি নগদ বাট্টা। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। নগদ বাট্টা কখন অ্যাপ্লাই করা হয়? দেনা পাওনা নিষ্পত্তির সময়। আর কারবারি বাট্টা কখন অ্যাপ্লাই করা হয়? ক্রয় বিক্রয়ের সময় নগদ। আর নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে, কিন্তু কারবারি বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। আর যদি প্রশ্ন আসে কারবারি বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কি হয় না, কি বলবেন? না, হয় না। কোন বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়? নগদ বাট্টা। নগদ বাট্টা। নগদ বাট্টাকে দুই ভাবে ভাগ করা হয়। আমি জানি আপনারা জানেন, একটা হলো প্রদত্ত বাট্টা, আর একটা কি প্রাপ্ত বাট্টা। ওকে, এই যে দেখেন আপনাদের কিছু
নিয়ম দেওয়া আছে টার্মস ক্রেডিট টার্মস, দেখেন লেখা আছে 2/10 N30, এগুলা নিয়ম জানেন অঙ্ক করার? আমি জানি আপনারা সবাই পারেন, তারপরে বলছি এই ইওএম এটা মানে জানেন? এই দেখেন 2 নাম্বার পয়েন্ট দিয়ে যে লেখা ক্রেডিট টার্মস এর ভিতরে, সবাই দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, ক্রেডিট টার্মস এর ভিতরে যে ইওএম লেখা আছে এটা মানে জানেন? না। ইওএম মানে হলো এন্ড অফ মান্থ, ই ফর এন্ড, ও ফর অফ, এম ফর মান্থ, এটাকে বলে এন্ড অফ মান্থ। এন্ড অফ মান্থ মানে বোঝায় এক মাস, কয় মাস বোঝায়? তো N30 যে কথা, ইওএম একই কথা। আসেন আমি আপনাদের একটা অঙ্ক একটু চেক করি, একটু দেখাই। এই দেখেন 1 নাম্বার গাণিতিক সমস্যা লেখা আছে যে আগস্টের 13 তারিখে 2017 সাল, তার মানে 2017 সালের আগস্টের 13 তারিখে 210 N30 সত্ত্বে, মানে হলো 10 দিনের মধ্যে শোধ করলে কয় পার্সেন্ট ছাড় বলেন তো? 2%। আর টাকাটা অবশ্যই কত দিনের মধ্যে শোধ করতে হবে? 30 30 দিনের দিনের মধ্যে। আচ্ছা, আপনি ধারে ক্রয় করেছেন কত? 7,500 টাকা, রাইট? তার মানে আপনি আগস্ট মাসের 13 তারিখে 7,500 টাকা দিয়ে ক্রয় করেছেন এবং 16 আগস্ট 2007 সালে আপনি 500 টাকার পণ্য ফেরত দিচ্ছেন, যেটা ফেরত চলে যাবে সেটা নিয়ে কি আর কোনো হিসাব হবে? না ভাইয়া। তাহলে আমি কিনছিলাম 7,500, তার থেকে আমার চলে গেছে 500 টাকা, মানে ফেরত দিয়ে দিছি, তাহলে আমার এখন হিসাবটা হবে 7,000 নাকি 7,500? 7,000। 7,000। সবাই কি এগ্রি? জি সবাই এগ্রি যে এখন হিসাবটা হবে 7,000 নিয়ে? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? আমি কিন্তু নাম ধরে ধরে ডাকতে পারতেছি না, সো কাইন্ডলি কারো কনফিউশন থাকলে আমাকে বলবেন। তাহলে এখন হিসাবটা হবে 7,000 টাকার। এখন দেখলাম আমি 23 আগস্ট টাকাটা পরিশোধ করে দিছি। কত তারিখে পরিশোধ করছি? 23 তারিখ। কিনেছিলাম 13 তারিখ, পরিশোধ করছি 23 তারিখ। তাহলে আমাকে এখন হিসাব করতে হবে এটাই যে আমি ছাড়টা পাইছি নাকি পাই নাই। যদি আমি পাই, যদি আমি 10 দিনের মধ্যে শোধ করি তাহলে ছাড়টা পাবো, আর যদি আমি 10 দিনের মধ্যে শোধ না করি তাহলে আমি ছাড়টা পাবো না। তাহলে আমি যদি ছাড়টা না পাই তাহলে আমাকে পুরো টাকাই পরিশোধ করতে হবে। তার মানে 2007 সালের পূর্ণ পরিশোধিত হিসাবে আমাকে 7,000 টাকাই দেখাতে হবে, কখন? যদি আমি ছাড়টা না পাই। আর যদি আমি ছাড়টা পাই তাহলে ছাড়ের টাকা বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে একটু কাউন্ট করি যে আমি ছাড়টা পেয়েছি কিনা। একটা জিনিস আপনাদের মনে করাই দেই, যেদিন ক্রয় বিক্রয় হবে সেদিন কখনো কনসিডার করবেন না। আবার বলছি, যে দিনটা ক্রয় বিক্রয় হবে সেই দিনটা কখনো কনসিডারেশনে আনবেন না। তাহলে বলেন কিনেছেন কয় তারিখে? 13 তারিখে। কবে থেকে কাউন্ট করব? 14 তারিখ থেকে। 14 থেকে 23, দেখেন তো 10 দিন হয় কিনা? হ্যাঁ ভাই 9 দিন হয়। 9 দিন। তাহলে হয় 10 দিনের মধ্যে? জি ভাই। তাহলে আমি কি 2% ছাড় পাবো? হ্যাঁ পাবো। তাহলে 7,000 টাকা 2% কত হয়? 140, 7 দুগুণ 14 না? জি ভাই। তার মানে 140। তাহলে আমাকে পরিশোধ করতে হবে কয় টাকা? 460 টাকা। 6,860। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। যদি কনফিউশন না থাকে তাহলে কি আমাকে একটা অঙ্ক করে দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া। আমাকে 1 নাম্বার অঙ্কটা করে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন। দেখেন, একটি ক্রয় চালানে প্রতিটি 800 টাকা মূল্যের কয়টি পণ্য অন্তর্ভুক্ত? 5টি। তাহলে টোটাল কত টাকা? 4,000। 4,000। 27 টা 40, তার মানে 4,000 টাকা, তাই না? জি। তাতে কারবারি বারটা কয় পার্সেন্ট? 25 টাকা। 25%। 25% না? হ্যাঁ, তার মানে আমি কিনেছি 4,000 টাকার পণ্য, যাতে আমার ছাড় আছে কয় পার্সেন্ট? 25। 4,000 টাকার 25% কত হয়? 1,000 টাকা। 1,000 টাকা। কত হয়? 1,000 টাকা। তাহলে আমি কিনেছি 4,000 কিন্তু ছাড় পেয়েছি কত? 1,000। আমাকে দিতে হবে কত টাকা? 3,000। আমাকে দিতে হবে কত টাকা? 3,000। 3,000। যদি আমি ধারে ক্রয় সময়ের মধ্যে পরিশোধ করি তাহলে তোমার চেকটি কত টাকার হবে? প্রশ্ন তো এটাই চাইছে, তাই না? যে আমি যদি সময়ের মধ্যে পরিশোধ করি তাহলে আমাকে কত টাকা দিতে হবে, রাইট? দেখেন লেখা আছে 5% হারে নগদ বাট্টা রয়েছে। এই নগদ বাট্টাটা কখন অ্যাপ্লাই হবে বলেন তো? পরিশোধ করার সময়। যদি আমি সময়ের মধ্যে পরিশোধ করি। যদি প্রশ্নে বলতো যদি সময়ের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে কয় টাকা দিতে হবে,
তাহলে ওই যে 4,000 টাকা থেকে যে 25% ছাড় পেলেন না, তারপরে কত আসলো? 3,000। আমাকে কিন্তু ওই 3,000 টাকাই দিতে হইতো, কিন্তু প্রশ্নে চাইছে যদি সময়ের মধ্যে পরিশোধ করি। সময়ের মধ্যে মানে বুঝাইছে আমি যদি আমার টাইমের মধ্যে পরিশোধ করি তাহলে আরো কয় পার্সেন্ট পাবো? 5%। তাহলে 3,000 টাকার 5% কত হয়? 150 টাকা। 150 টাকা। তাহলে আমাকে কয় টাকা দিতে হবে? 2850 টাকা। কত? 850। মানে 2850, তাই তো? কোনোটাই না। এই হবে। তার মানে অ্যান্সার হবে এ, তাই তো? জি জি ভাইয়া। এ নাম্বার যে 2850। আচ্ছা ফাইন, আমাকে 2 নম্বর ম্যাথটা করে দেন তো। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, 2 নম্বর ম্যাথটা করে দেন। মানে সমস্যা 2। সমস্যা 2 প্রায় 7,000 টাকা। আস্তে সবাইকে করতে দেন। এটা তো সমাধান দেওয়া হয়েছে। 7,000 টাকাই হবে। $7,000 টাকা ভাইয়া। নিশ্চয়ই সবার জি সবার হচ্ছে? জি ভাইয়া। কত টাকা হবে? 7,000। 7,000। কেন 7,000? ভাইয়া 10 দিনের 500 মধ্যে টাকা। হচ্ছে পরিশোধ করিনি। আচ্ছা 500 ঠিক টাকা পণ্য ফেরত দিছে, তাহলে বাকি অঙ্কগুলো পারবেন সবাই? আশা করা হ্যাঁ। যায়। ওকে ঠিক আছে। আমার ক্লাস করতে কি অনেক কষ্ট হচ্ছে সবার? না ভাইয়া। ভাইয়া। বিকেল টাইমে তো সবারই একটু খারাপ লাগে, আমার নিজেরও লাগছে, একটু বাইরে ঘুরতে পারলে ভালো হতো, তাই না? ভাই ক্লাসগুলো কেমন জানি ভাইয়া, দুপুরে দেয় নাহলে বিকালে দেয়। ঘুম ঘুম পায় না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই কাজ করে না, টপিকটা ঘুম তো আপনাদের আসবেই। পড়িয়েছে তাই না? সাব্বির অলরেডি পড়িয়েছে না? জি স্যার। নিত্য বা অবিরত পদ্ধতি পড়িয়েছে না সেকেন্ড লেকচারে আপনাদের? জি স্যার, পড়ানো হয়েছে। কি বলেছিলাম না, ক্রয় শব্দ থাকলে মজুত পণ্য ব্যবহার হবে? জি ভাইয়া ওরকম ভাবে পড়ে না, একটু কনসেপ্টে দিছিল। আচ্ছা আমি বলি একটু শুনে। আচ্ছা শুনেন, আমি তো একবার বলেছি অলরেডি যে যদি জাবেদা চাই তাহলে আমরা আগে যে নিয়ম শিখেছি ওই নিয়মেই দিব, কিন্তু যদি হিসাব সমীকরণের প্রভাব চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই মজুত পণ্য দিতে হবে। হ্যাঁ মজুত পণ্য, যেটা আমরাকে বলি আমরা নিত্য বা অবিরত পদ্ধতি। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন, তাহলে যেখানে যেখানে ক্রয় শব্দ থাকবে আমরা সেখানে সেখানে কি ব্যবহার করব? মজুত পণ্য। তাহলে একটু দেখেন, কালীন পদ্ধতি মানেটা হলো আমার আগের পদ্ধতি, মানে আপনারা যেটা শিখে আসছেন এটাকে বলে কালীন, আর মজুত পণ্য যেটা সেটাকে বলে নিত্য বা অবিরত। তাহলে বলেন, এই যে জাবেদা দেখেন ফাঁকা রাখছে যে জানুয়ারির 1 তারিখে ধারে ক্রয় 1 লক্ষ টাকা, তাহলে জাবেদা আপনারা আগে কি দিতেন বলেন তো? তাহলে এখানে ওইটাই লিখবেন। আর অবিরততে কি দিবেন? মজুত পণ্য হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। মজুত পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে মজুত পণ্য ডেবিট, পাওনাদার যদি ক্রেডিট হয় হিসাব সমীকরণের প্রভাব কি হবে? প্রভাব হবে মজুত ওই পণ্য যে একটা কি সম্পদ না? জি ভাইয়া। তাহলে হিসাব সমীকরণের প্রভাবটা কি আসবে? সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, তাই না? হ্যাঁ এ বৃদ্ধি এল বৃদ্ধি। হ্যাঁ এ বৃদ্ধি আর এল এল বৃদ্ধি। বৃদ্ধি। আর যদি আমি আগের কনসেপ্টে দিই তাহলে কি হয়? তাহলে এটাও তো ভাই ও ই বৃদ্ধি হয়ে আসবে। এ বৃদ্ধি কি? ক্রয় মানে খরচ না? জি ও ভাইয়া। আচ্ছা ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তারপরে ক্রয় ডেবিট মানে মালিকানা সত্ত্ব কমে হ্রাস, যাবে তো। আর দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি। আচ্ছা আচ্ছা ওকে। নাও এখন যদি আমি বলি ক্রয় ফেরত, তাহলে বলেন তো আগে কি দিতেন? পাওনাদার হিসেব। আগে ক্রয় ফেরতে আগে কি জাবেদা দিতেন? পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এখন কি দিবেন? পাওনাদার পাওনাদার হিসাব 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 ডেবিট, ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। শুধু আবার ফেরত লিখেন না, শুধু মজুত পণ্য লিখলেই হবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট, ঠিক আছে? জি ভাইয়া।
আচ্ছা, আগে ক্রয় পরিবহনে জাবেদা কি দিতেন? ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট, তাই না? জি ভাইয়া। তাহলে এখন কি দিবেন? মজুদ পণ্য ডেবিট, মজুদ পণ্য পরিবহন লেখেন না, শুধু মজুদ পণ্য। মজুদ পণ্য ডেবিট, নগদান মানে ভাইয়া ক্রয় রিলেটেড যা যা আছে সব সেখানে এলো মজুদ পণ্য এক্স্যাক্টলি বলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে আগে যদি দিতেন পণ্য উত্তোলন, কি জাবেদা দিতেন? পণ্য উত্তোলন এটা দিতাম হইলো ভাইয়া উত্তোলন উত্তোলন হিসাব হিসাব debit, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাই না? ক্রয় ক্রেডিট। জি ভাইয়া। এখন কি দিবেন? এখন উত্তোলন দেবো হিসাব ডেবিট, উত্তোলন মজুদ হিসাব পণ্য ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, আবার যদি বলি বিনামূল্যে পণ্য বিতরণ, আগে কি দিতেন? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় ক্রেডিট। ক্রয় ক্রেডিট, হ্যাঁ। হ্যাঁ, এখন কি দিবেন? বিজ্ঞাপন ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। এক্স্যাক্টলি। কিন্তু আমি আবার বলছি, এই যে জাবেদাগুলা বললেন, এই জাবেদাগুলা কিন্তু শুধুমাত্র তখনই অ্যাপ্লাই হবে যখন হিসাব সমীকরণে প্রভাব চাইবে বা অ্যান্সারটা হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত করে সেরকম। কিন্তু যদি নর্মাল জাবেদা যায় যে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, আপনারা আগে যে জাবেদা শিখছেন ওটাই দিবেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি যদি নতুনটা দেন তাহলে আপনাকে কেটে দিবে। কিন্তু যদি আপনার হিসাব সমীকরণে প্রভাব চায় তাহলে অবশ্যই কিন্তু নতুন এই যে মাত্র যেটা শিখছেন মজুদ পণ্য দিয়ে ওটা দেখাতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা কিন্তু ভুল করেন না, হ্যাঁ আমি বারবার বলছি, সো ভুল করেন না। তাহলে বলেন তো, যখন আমি কালীন বা কালান্তিক পদ্ধতি ব্যবহার করব, মানে আমাদের আগের কনসেপ্টটা যখন আমি ব্যবহার করব, তখন কি আমার মজুদ পণ্য নামে রেওয়া মিলে কোনো আইটেম থাকবে? না। থাকবে কি প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ, তাই না? আগের কনসেপ্ট, মানে আমরা আগে যেটা। আর আমি যদি বলি যে আমি যদি নিত্য বা অবিরত পদ্ধতি ব্যবহার করি, তখন কি আর সমাপনী মজুদ আর প্রারম্ভিক মজুদ থাকবে রেওয়া মিলে? না। না ভাইয়া, কি থাকবে? মজুদ পণ্য। আচ্ছা, আরেকটু যদি বলি যে আমি যখন নিত্য বা অবিরত পদ্ধতি ব্যবহার করব, তখন কি রেওয়া মিলে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলো পাওয়া যাবে? না, শুধু মজুদ পণ্য। এক্স্যাক্টলি। তাহলে কি আমি বোঝাতে পেরেছি কথাটার মিনিং? ভাইয়া ক্রয় ফেরতের ওখানে কি থাকবে? শুধু মজুদ পণ্য থাকবে? শুধু মজুদ পণ্য লেখা থাকবে, তখন ওগুলো থাকবেই না। আচ্ছা, ক্রয় বারটা কি লিখবো? ক্রয় বার্তাও থাকবে না, সব মজুদ পণ্য, একই জিনিস। মজার না? তাহলে জি দেখেন এখানে ফাঁকা দিয়ে রাখছে, আপনারা জাবেদাগুলো ফিল আপ করতে পারবেন না? জি ভাইয়া। আমি তো বলেই দিছি অলরেডি পারবেন, এই যে ক্রয় ফেরত, ধারে ফেরত, সো পারবেন। ভাইয়া সমাপনী মজুদ পণ্যের যেটা জাবেদা হয় না ভাইয়া? সমাপনী মজুদ পণ্যের জাবেদা আগে হইতো, হ্যাঁ, এখন আর দেয় না কেউ। আমাদের সময় জাবেদা দিত, সমাপনী মজুদ পণ্য জাবেদা যেটা দিত সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব মানে ক্রেডিট। ওই আমরা দিতাম লাভ লোকসান হিসাব ডেবিট, সমাপনী মজুদ পণ্য ক্রেডিট, বুঝছেন? এখন আর এসব জাবেদা কেউ দেয় না, ওগুলো বাতিল হয়ে গেছে, পুরাতন নিয়ম, ব্যাকডেটেড। আচ্ছা, একটু দেখেন, আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, এই দেখেন সামারি দেখতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই দেখেন লেখা আছে অবিরত মজুদ পদ্ধতি অনুসরণ করলে রেওয়া মিলে পাওয়া যাবে এমন আইটেম সমূহ। হ্যাঁ, গেছে। আচ্ছা, ওকে, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা বলছিলাম একটু দেখেন, অবিরত মজুদ পদ্ধতি অনুসরণ করলে রেওয়া মিলে নিচের জফাগুলো পাওয়া যাবে। তাহলে আমরা যখন অবিরত পদ্ধতি অনুসরণ করব তখন এইগুলা পাবো, ঠিক আছে? এই যে বিকৃত পণ্যের ব্যয় পাবো, বিক্রয় পাবো, দেনাদার ফেরত পাবো, তারপরে বিক্রয় পরিবহন পাবো। এখানে কোথাও লেখা আছে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা পাবো? না ভাইয়া। তার মানে নিত্য অবিরত পদ্ধতি ব্যবহার করলে এইগুলা পাবো, কিন্তু ক্রয় রিলেটেড কোনো কিছু পাবো না। না। আবার এখন দেখেন কালীন মজুদ, মানে আমরা আগের নিয়ম যেটা আমরা আগে শিখছি ওইটা অনুসরণ করলে পাওয়া যাবে কোনগুলা? এই দেখেন ক্রয়, পাওনাদার, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ক্রয় ফেরত, দেখছেন? আমি কি বোঝাতে পারছি? এই দেখেন এখানে সুন্দর করে লেখা আছে 4 নম্বর পয়েন্ট, কালীন মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করলে ডেবিট হয় কি? কি হয়? ক্রয় হিসাব, কালীন, যেটা আমরা আগে শিখছি। আর নিত্য বা অবিরত পদ্ধতি অনুসরণ করলে ক্রয় করলে ডেবিট হয় কি? সম্পদ বৃদ্ধি করে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর এমসিকিউ এর आंसर বলেন। নিত্য বা অবিরত পদ্ধতি
একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান রেওয়া মিলের কোন হিসাবটি থাকবে না? প্রারম্ভিক মজুদ। কোনটা থাকবে না? প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ। সবাই ক্লিয়ার? কোনটা থাকবে না? প্রারম্ভিক মজুদ, তাই না? প্রারম্ভিক মজুদ। জি ভাইয়া। আর দুই একটা বলেন তো। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব। সবাই কি ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয়? জি ভাইয়া। কারো কনফিউশন আছে? না ভাইয়া। না আচ্ছা, ভাইয়া। তাহলে আই থিঙ্ক আপনাদের আজকের লেকচার এখানেই শেষ। হ্যাঁ, এবার বলেন আপনাদের কি ক্লাস করতে খুব কষ্ট হলো? না স্যার, ভালো লাগছে অনেক। সত্যি কি ভালো লেগেছে নাকি জোর করে বলতেছেন? না স্যার, সত্যি ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে যদি আপনারা চান আর কি। ওকে, ভাইয়ার পরিচয়টা? আচ্ছা আমার নাম মোবারক হোসেন। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের এখানে লেখা আছে।